হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। সোশ্যাল মিডিয়ার এই যুগে ভাইরাল ওয়ার্ডটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। এমন মানুষ আমার ধারণা খুব কমই আছে যারা ভাইরাল কথাটার মানে কি জানে না। কিন্তু এই শতকের শুরুর দিকেও ভাইরাল বলে যে একটা ব্যাপার থাকতে পারে এবং মানুষ যে ভাইরাল হইতে পারে, এই কনসেপ্টের সাথে কিন্তু কেউ পরিচিত ছিল না। ইন্টারনেটের জগতে কেউ যে ভাইরাল হইতে পারে, এই কনসেপ্টের সাথে আমাদের যেই কোম্পানিটা পরিচয় করিয়ে দেয়, সেই কোম্পানিটার নাম হলো বাজফিড। বাজফিড যেই সময় শুরু হয়েছে ওই সময় কিন্তু ইন্টারনেট আজকের মতো ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, ফেসবুক টুইটার ছিল না এবং পুরো ইকোসিস্টেমটা অন্যরকম ছিল। এবং ওই ইকোসিস্টেমের মধ্যে থেকেও বাজফিডের মতো এরকম একটা কোম্পানি যে বের হয়ে আসছে এবং এত ওয়াইল্ডলি পপুলার হয়ে বের হয়ে এসেছে এবং এখনো খুব সাকসেসফুলি টিকে আছে, আমার মতে ওইটা নিয়ে আরো কথা বলা জরুরি এবং এই কারণে আজকের এই ভিডিওটা আমি রেকর্ড করছি। আজকে আমরা কথা বলবো চিরাচরিত একটা মিডিয়া হাউস হওয়ার থেকে বের হয়ে এসে বাজফিড কিভাবে এই ভাইরাল মডেলের কনসেপ্টটা নিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠা করলো, কিভাবে ওরা শুরু করলো এবং আজকে ওদের কি অবস্থা, সবকিছু বোঝার চেষ্টা করবো আমরা এই ভিডিওতে। আচ্ছা, বাজফিড নিয়ে কথা বলার আগে ভাইরাল কন্টেন্ট ব্যাপারটা আসলে কিভাবে আসলো এটা নিয়ে একটু কথা বলা যাক। 2000 সালের শুরুর দিকে আজকের মতো কিন্তু আপনি কারোর সাথে চ্যাট করতে চাইলে মেসেঞ্জারে মেসেজ পাঠাইতে পারতেন না, হোয়াটসঅ্যাপ ছিল না, ভাইবার ছিল না, ইমো ছিল না, ইনস্টাগ্রাম ডিএম ছিল না, কিছুই ছিল না। আপনার একজনের সাথে আরেকজনের যোগাযোগের একমাত্র উপায় ছিল আসলে ইমেল। সো অফিসিয়াল কাজেও ইমেল ব্যবহার করা হতো, আবার বন্ধুরা নিজেদের সাথে নিজেদের কমিউনিকেশনের জন্য যদি তারা একজনকে ফোন দিতে না চাইতো তখন তারা ইমেল ব্যবহার করতো। তো আপনি বুঝতে পারতেছেন যখন একজনের সাথে আরেকজনের কোনো কিছু শেয়ার করার একমাত্র মাধ্যম ইমেল, তখন কোনো কিছু ভাইরাল হওয়ার চান্স কিন্তু অনেক কম। তার কারণ কোনো কিছু ভাইরাল কিভাবে হয়, যখন একজন একটা জিনিস দেখে, তার খুব ভালো লাগে, সে সাথে সাথে শেয়ার করে ফেলে খুব সহজে, ওখান থেকে আরেকজন দেখে, তারপর আরো 5 জন দেখে, সবাই শেয়ার করতে থাকে, এইভাবেই তো একটা জিনিস ভাইরাল হয়, তাই না? তো যখন শেয়ার করার একমাত্র মাধ্যম ইমেল, তখন ভাইরাল জিনিস কম হবে, এটাই স্বাভাবিক। এবং ওই সময় তাই হইতো, ওই সময় খুব বেশি জিনিসপত্র ভাইরাল হতো না। যখন কোনো কিছু ভাইরাল হতো, ভাইরাল হওয়ার মানে ছিল যে 1000 মানুষ একটা স্প্যাম ইমেল দেখেছে। মনে করেন একটা বানর দৌড়াচ্ছে কলা হাতে নিয়ে, ওইটা একজন দেখলো একটা ইমেইলে, তারপর সে তার 10টা বন্ধুকে ইমেলটা ফরওয়ার্ড করে পাঠাইলো, ওই 10টা বন্ধু আরো 50 জনকে ফরওয়ার্ড করে পাঠাইলো। এভাবে ভূত থেকে ভূতে পদ্ধতিতে একসময় দেখা যেত যে 10,000 মানুষ ওই সেম ইমেলটা দেখেছে এবং ওইটাকেই তখন ভাইরাল কন্টেন্ট বলা হতো। 2001 সালে আমাদের অনেক পছন্দের একটা কোম্পানি নাইকি, সেই কোম্পানি বেশ মজার একটা কাজ করে। বাই দ্য ওয়ে, নাইকি নিয়ে আমার একটা ডিটেইলড ভিডিও আছে, আপনারা যারা দেখেন নাই আমার ইউটিউব চ্যানেলে ঘাটলেই পেয়ে যাবেন। আমার খুব পছন্দের একটা ভিডিও যেখানে আমি নাইকি এবং নাইকির ফাউন্ডার ফিল নাইটের পুরো জীবন নিয়ে কথাবার্তা বলেছি। 2001 সালে নাইকি কি করে, ওরা বলে যে আপনারা চাইলে কাস্টমাইজড জুতা অর্ডার করতে পারবেন। আপনারা নাইকির যে টিক লোগো, এই লোগোটার নিচে জুতার মধ্যে আপনাদের পছন্দের ওয়ার্ড বসাইতে পারবেন। তো এই ক্যাম্পেইন বেশ পপুলার হয়, কারণ কাস্টমাইজ করা জুতা, তাও আবার নাইকি, বিশাল ব্যাপার। এবং এই ক্যাম্পেইন যখন একটু জনপ্রিয় হওয়া শুরু হয়, তখন একটা ছেলের মাথায় একটা ইন্টারেস্টিং আইডিয়া আসে। এই ছেলের নাম হইল জোনা, এবং নামটা জানা জরুরি কারণ এই ছেলেই হইল বাজফিডের ফাউন্ডার। বাট আমরা আবার গল্পে ফেরত আসি। তো জোনা করে কি, ও নাইকিতে একটা জুতা অর্ডার দেয় এবং অর্ডারে ও যে কাস্টম মেসেজ এখানে লেখে সোয়েট শপ। সোয়েট শপ কথাটার সাথে আপনারা যারা পরিচিত না, মূলত অনেক কম টাকা দিয়ে লেবার এক্সপ্লয়েট করে কোনো কিছু প্রডিউস করাকেই বলা হয় সোয়েট শপে প্রডিউস করা। টাকা দিচ্ছি না, ওরা অনেক ঘামতেছে, অনেক কষ্ট করে প্রডিউস করতেছে, ওখান থেকে সোয়েট শপ। এবং নাইকি ওই সময় অনেক চিপ লেবার ব্যবহার করতো, জাপানে বলেন, মেক্সিকোতে বলেন, ওই সব জায়গায়, ইভেন সম্ভবত ব্রাজিলেও ওরা অনেক চিপ লেবার ব্যবহার করে ওদের জুতা প্রডিউস করে। যে ধরেন $1 জুতা বানায় নিয়ে আসছে, তারপর জুতা বেচতেছে $120। তো এই জিনিসের জন্য নাইকি ওই সময় অনেক সমালোচিত হইতো। তো এই কারণে এই ছেলেটা জোনা, ও বলে যে আমার নাইকির যে লোগো, টিক চিহ্ন, ওইটার নিচে সোয়েট শপ কথাটা লিখে আমাকে জুতা দিতে হবে। তো নাইকি এই জিনিসটা না প্রেডিক্ট করছিল যে মানুষ জিনিসটাকে হ্যাক করার চেষ্টা করবে, এই যে মেসেজের ব্যাপারটা, এটাকে হ্যাক করার চেষ্টা করবে। বাট নাইকি এটা ভাবে নাই যে কেউ সোয়েট শপ লিখবে। তো নাইকি যখন এই ক্যাম্পেইন লঞ্চ করেছিল, ওরা একটা লিস্ট দিছিল যে এই জিনিসগুলা আমরা কখনো লিখবো না জুতার মধ্যে। তার মধ্যে নিউডিটি ছিল, গালাগালি ছিল, বাজে কথাবার্তা ছিল, রেশিয়াল কথাবার্তা ছিল, ধরেন রেশিয়াল অ্যাবিউজ, হাবিজাবি, এই ধরনের জিনিসপত্র ছিল। বাট নাইকি ভাবতেও পারে নাই যে কেউ সোয়েট শপ কথাটা লেখা যাবে। তো নাইকি যে ওয়েবসাইটে ক্যাটাগরি লিস্ট দিয়েছিল যে প্রোফ্যানিটি থাকা যাবে না, নিউডিটি থাকা যাবে না, গালাগালি থাকা যাবে না, রেশিয়াল অ্যাবিউজ থাকা যাবে না, এই লিস্টের কোনোটার সাথেই সোয়েট শপ মিলে নাই। তো লিগালি যদি আপনি চিন্তা করেন, নাইকি এখন ওদের ওই জোনাকে জুতাটা দিতে বাধ্য, কারণ ও কোনো রুল ব্রেক করে নাই। বাট নাইকি এটা করে না। নাইকি ওকে মেইল করে জানায় যে অনিবার্য কারণবশত তোমাকে জুতাটায় সোয়েট শপ লিখে প্রিন্ট করে আমরা দিতে পারবো না। তো জোনা বলে যে কেন পারবা না, সমস্যা কি, আমি তোমার ওয়েবসাইট দেখছি, তোমার ওয়েবসাইটে এই লিস্ট আছে, লিস্টের কোনোটাই তো আমি ব্রেক করি নাই। আমি যে ওয়ার্ডটা দিতে চাইছি সোয়েট শপ, এই ওয়ার্ডটা আসলে আমার অনেক পছন্দ, আমি সোয়েট শপ অনেক পছন্দ করি, এই কারণে আমি চাই আমার জুতায় সোয়েট শপ লেখা থাকুক, হ্যান তেন বলেও মেইল পাঠায়। তো শেষ পর্যন্ত নাইকি প্রডিউস করতে রাজি হয় না, তো হয় না। নাইকি বারবার বলে অনিবার্য
কিছু কারণবশত আমরা প্রডিউস করতে পারবো না এবং দিন শেষে প্রডিউস করেও না। জোনা করে কি, নাইকির সাথে ওর যে এই ইমেইল এক্সচেঞ্জ, ধরেন 30-40টা ইমেইল এক্সচেঞ্জ হয়েছে, ও বলছে প্লিজ নাইকি ডু ইট, এই সেই হাবিজাবি যা যা বলছে, এই পুরা ইমেইল গুলা ও ফরওয়ার্ড করে ওর বন্ধুদের। ইমেইল এত মজার ছিল এবং নাইকির সাথে ওর কথোপকথন এত উইয়ার্ড ছিল যে ইনস্ট্যান্টলি জিনিসটা ইমেইলের মধ্যে ভাইরাল হয়ে যায়। সবাইকে এই ইমেল ফরওয়ার্ড করা শুরু করে এবং কিছু বোঝার আগেই লাখ লাখ মানুষ এই সেম ইমেল থ্রেডটা পড়ে ফেলে। জোনা ফেমাস হয়ে যায়, জোনাকে বিভিন্ন টিভিতে ডাকা শুরু হয়, বিভিন্ন টক শোতে ডাকা শুরু হয়, ওকে নিয়ে নিউজ হওয়া শুরু হয় এবং ও এই কাজ কেন করছে, সোয়েট শপ বিষয়ের মতামত কি, হাবিজাবি নিয়ে বিশাল কাহিনী শুরু হয়। নাইকির জন্য খুব খারাপ ব্যাপার এবং জোনার জন্য বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার। তো এই পুরা ব্যাপারটা থেকে জোনা না একটা আইডিয়া পায়। ওর মনে হয় নাই যে আমি এটা করছি শেষ, এখন আমি চলে যাই। ওর একটা আইডিয়া আসে যে আচ্ছা, বিভিন্ন কোম্পানি এত টাকা খরচ করে মার্কেটিং ক্যাম্পেইন চালানোর জন্য, লাখ লাখ কোটি কোটি ডলারের অ্যাড দেয়, আমি যে কয়েকটা ইমেল পাঠায় যে ফ্রিতেই এত মার্কেটিং পেয়ে গেলাম, এত অ্যাটেনশন পেয়ে গেলাম, এগুলো বিভিন্ন কোম্পানি কোটি কোটি টাকা দিয়েও পায় না। এইটার পিছনে কি কোনো সায়েন্স আছে নাকি? আসলে ভাইরাল কন্টেন্ট কি স্ট্র্যাটেজিক্যালি বানানো সম্ভব নাকি? যদি বানানো সম্ভব হয় তাহলে কিরকম কন্টেন্টই আসলে ভাইরাল হবে? এইসব নিয়ে জোনা অনেকদিন চিন্তা করে এবং চিন্তা করে ও একটা কোম্পানি দাঁড় করায়, যে কোম্পানিটার নাম দেয় বাজফিড ল্যাব। বাজফিড ল্যাব বলার কারণ হইলো পুরো জিনিসটাকে না ও সায়েন্টিফিক্যালি চিন্তা করছে যে আমি একজন সায়েন্টিস্ট, আমার কাজ হলো ভাইরাল কন্টেন্ট প্রডিউস করা, আমার কোম্পানির নাম বাজফিড ল্যাব। ওখানে মানুষ হয়তো সাদা কোট পরবে না, বাট মানুষ ওখানে চিন্তা করবে যে কিভাবে ভাইরাল কন্টেন্ট বানানো যায়, সায়েন্সটা কি, কন্টেন্টের শুরুতে কি থাকতে হয়, কন্টেন্টের মধ্যে কি কি এলিমেন্ট থাকতে হয়, বিশাল রিসার্চ। তো অনেক রিসার্চের পরে প্রথমেই বাজফিড ল্যাব যে প্রোডাক্টটা বানায় সেটার নাম ওরা দেয় বাজফিড বট, এবং এটা খুব সিম্পল একটা বট ছিল। এই বটটা মূলত বাজফিডের ওয়েবসাইটে যদি আপনি যাইতেন এবং কোনো একটা টপিক লিখতেন, ওই টপিকে ওই সময়ে সবচেয়ে জনপ্রিয় বা সবচেয়ে ভাইরাল যে 20টা টপিক বা 10টা টপিক, সেটার একটা লিস্ট আপনাকে দিত। সো মনে করেন আপনি বাজফিডে গিয়েছেন, যে লিখছেন ক্যাট বিষয়ে, ওই সময়ে ইমেইলের দুনিয়ায়, তখন কিন্তু ফেসবুক আসে নাই, ইমেইলের দুনিয়ায় যে 10টা পপুলার ইমেল থ্রেড, ওইটা আপনাকে বাজফিড পাঠায় দিত ওই সময়। এই বটটা পপুলার হওয়া শুরু করে। এখন পর্যন্ত কিন্তু একজনের কোম্পানি, যদিও নাম বাজফিড ল্যাব, যদিও প্ল্যান অনেক রিসার্চ হবে, এই হবে সেই হবে, জোনা ছাড়া কিন্তু ওই কোম্পানিতে আর কেউ চাকরি করে না, ও নিজের কোম্পানি। তো এই বটটা পপুলার হওয়া শুরু হয় এবং এই বটটা যখন পপুলার হওয়া শুরু হয়, ওয়েবসাইটে অনেক ট্রাফিক আসা শুরু হয়, বাট কোনো আয় রোজগার তো নাই, তাই না? একটা বট আছে। এখন আমি যদি মানুষকে বলি এই বটটা ব্যবহার করার জন্য তোমার $5 দিতে হবে, কেউ দিবে না, কারণ আমি একটা বটে লিখতেছি ক্যাট, তারপরও আমাকে ভাইরাল 10টা ক্যাটের ভিডিও ইমেল থ্রেড পাঠাচ্ছে, ওটার জন্য কে টাকা দিবে, তাই না? সো কেউ টাকা দিচ্ছিল না, কিন্তু ওয়েবসাইটে অনেক মানুষ আসতেছিল। এই সময়ে বাজফিড নিজেদের রাইটার এবং প্রডিউসার হায়ার করে। জোনা ভাবে যে না, এখন অনেক হয়েছে, আমাদের ওয়েবসাইটে ট্রাফিক আছে, এখন আমাদের এই বিষয় নিয়ে সিরিয়াস হইতে হবে। বাজফিডের ইন্টারেস্টিং ব্যাপারটা হলো ওরা কিন্তু অনেক কিছুর পায়োনিয়ার, ওরা অনেক কিছু আবিষ্কার করছে এই ইন্ডাস্ট্রিতে, যেগুলো এখন আপনার আমার কাছে খুব নর্মাল। এই যে এডিটর, প্রডিউসার, রাইটার সব হায়ার করা শুরু করলো বাজফিড, ওদের ওয়েবসাইটটা না আস্তে আস্তে ওই বট থেকে বের হয়ে একটা ফান এরিয়া হয়ে গেল, যেখানে যা মানুষ জানেও না, যে বিভিন্ন বেসিক্যালি টাইম পাস করার মতো একটা জায়গা হয়ে গেল মানুষের জন্য বাজফিডের ওয়েবসাইট। আবারও বলি, সোশ্যাল মিডিয়া কিন্তু নাই, মানুষ ইন্টারনেটে যাইতো হয় খবর পড়তে বা ইমেল করতে বা কোনো জরুরি জিনিস দেখতে, অথবা তারা তখন বাজফিডে যাইতো সময় কাটানোর জন্য। সময় কাটানোর জন্য যে মানুষ এত ইন্টারনেটে থাকতে পারবে, এটা কিন্তু তখনও এত কমন হয় নাই আজকের মতো। এখন বাজফিড ল্যাব ওই পর্যায়টা থেকে, যখন ওরা এই হায়ারটা শেষ করলো, তখন থেকে বাজফিড ল্যাব শুরু করলো আবিষ্কার করা। আপনি কি এরকম কুইজ কখনো খেলছেন যে হোয়াট ডাজ ইউর স্পিরিট অ্যানিমাল লুক লাইক, বা হোয়াট উইল ইউ লুক লাইক ইন 50 years, বা হোয়াট অ্যাক্টর ইজ ইয়োর আইডল? এই হাবিজাবি জিনিসপত্র কুইজ ফেসবুকে একসময় অনেক জনপ্রিয় ছিল, আপনারা হয়তো অনেকে খেলেছেন। এই যে কুইজের ফরম্যাটটা, যে আপনি 10টা প্রশ্নের উত্তর দিবেন অনলাইনে, তারপর আপনাকে একটা র্যান্ডমলি বলা হবে যে না, আপনি 50% ম্যাচ উইথ ব্র্যাড পিট, এই ধরনের কথাবার্তা যে আসবে, এই পুরা স্ট্রাকচারটা এবং এই কনসেপ্টটা কিন্তু বাজফিডের আবিষ্কার। বাজফিডের একটা কুইজ ছিল যে হোয়াট সিটি শুড ইউ লিভ ইন। খুব সিম্পল কনসেপ্ট ছিল, 10টা প্রশ্ন ছিল যে আপনার কি সাগর ভালো লাগে না পাহাড় ভালো লাগে, আপনি কি লোকালয়ে থাকতে চান নাকি লোকালয় থেকে দূরে থাকতে চান, অনেক মানুষের মধ্যে থাকতে ভালো লাগে না একা একা থাকতে ভালো লাগে, এরকম 10টা-15টা কোয়েশ্চেন ছিল। ওই প্রশ্নটার উত্তর দিলে বাজফিড আপনাকে বলে দিত যে আপনার এই শহরে থাকা উচিত। তো এই কুইজটা এত পপুলার হয় যে প্রায় 2.5 কোটি মানুষ আমেরিকায় এই কুইজটা খেলে 2006 সালেরও আগে। আপনি চিন্তা করেন, তখন ইন্টারনেট আজকের মতো জনপ্রিয় না, ফেসবুক আসেনি, আমি বারবার বলতেছি এই ভিডিওর মধ্যে। ইন্টারনেটে মানুষ যে ফান করবে, ওই ব্যাপার আজকের মতো এত কমন না। ওই সময় 2.5 কোটি মানুষ এই কুইজটা খেলে, এবং কুইজ দিয়ে যে মানুষকে ওয়েবসাইটে রাখা যায়
দেয়, এই পুরো ধারণাটার আবিষ্কারকই হলো বাজফিড। আপনি কি ওইরকম নিউজ কখনো দেখছেন যে 11 ways to become successful বা 10 reasons why you are not achieving what you want to achieve? মূলত প্রথমে একটা নাম্বার থাকবে যে এতগুলা রিজন বা 5 reasons to visit নিউ ইয়র্ক। এই স্ট্রাকচারের কিন্তু অনেক আর্টিকেল এখন আমরা দেখি চারদিকে, এগুলোকে বলা হয় লিস্টিকলস। এবং এই যে ফরম্যাটটা, যে প্রথমে একটা নাম্বার থাকবে, তারপর বলা হবে যে এতগুলা রিজনের জন্য এই যে লিস্টিক্যাল ফরম্যাট, এই ফরম্যাটের আবিষ্কারক বাজফিড। বাজফিডের গোল ছিল খুব সহজ, যে দুনিয়ার যত মিলেনিয়াল আছে সবাই বাজফিডে আসবে সময় কাটানোর জন্য। বাজফিড হবে ডিজিটাল ইকুইভ্যালেন্ট টু আ শিশু পার্ক, মানে মানুষ ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটে যা ফান করবে, শেষ। বেসিক্যালি মিলেনিয়ালদের জন্য ফান করার জায়গায় হবে BuzzFeed.com। শুরুর দিকে বাজফিড খুব জনপ্রিয় হয়, বাজফিড ল্যাব যেটা, ওখান থেকে নাম পরিবর্তন করে বাজফিড ল্যাব থেকে বাজফিড হয়ে যায় ওদের নাম। খুবই ভালো করে ওরা, কোটি কোটি ভিজিটর আসা শুরু হয়, বাট আস্তে আস্তে কম্পিটিশন বাড়া শুরু হয়। এন্টারটেইনমেন্টের জন্য, বিনোদনের জন্য আরো অপরচুনিটি সৃষ্টি হয়। ফেসবুক আসে, টুইটার আসে, ইনস্টাগ্রাম আসে, এখন তো টিকটকও চলে আসছে। সো বাজফিড যে ওয়ান স্টপ সলিউশন ছিল মিলেনিয়ালদের বিনোদনের জন্য, ওটা এখন আর নাই। এখন মানুষ বিভিন্ন জায়গায় চলে যায়, এবং এই কারণে অনেকে ভেবেছিল যে বাজফিড কি এত কম্পিটিশনের সাথে সার্ভাইভ করে থাকতে পারবে। বাজফিডের যে ফাউন্ডার জোনা, সে বেশ স্মার্ট মানুষ। বাই দ্য ওয়ে, এখন পর্যন্ত এই যে গল্পে আমরা এখন যেখানে আছি 2010-11 সাল এই পর্যন্ত বাজফিড কিন্তু এখনো ওর সাইড প্রজেক্ট। কোটি কোটি ভিজিটর আসতেছে ওয়েবসাইটে, বাট ও কিন্তু বাজফিডে ফুল টাইম চাকরি করে না। ওর এডিটর হায়ার করছে, ও প্রডিউসার হায়ার করছে, রাইটার হায়ার করছে, বাট ও চাকরি করে হাফিংটন পোস্টে। হাফিংটন পোস্টও কিন্তু ওর নিজের কোম্পানি। ও এবং ওর 2 বন্ধু মিলে ফাউন্ড করেছিল ওই কোম্পানি হাফিংটন পোস্ট, আরেকটা জনপ্রিয় নিউজ পত্রিকা। ওই পত্রিকায় জোনা ফুল টাইম চাকরি করতো, বাজফিডেও পার্ট টাইম সময় দিত রিসার্চ করার জন্য যে ভাইরাল কন্টেন্ট কিভাবে বানানো হয়। যা বলতেছিলাম, সবাই চিন্তা করলো যে বাজফিড কি এত কম্পিটিশন আসার পরেও সাকসেসফুল থাকতে পারবে, ভালো করতে পারবে। এবং জোনার মাথায় এটা আসে যে আমি কি বাজফিডকে এই অবস্থায় রেখে দিব, না বাজফিড নিয়ে আমি আরেকটু সিরিয়াস হব এবং দেখবো আমরা কি নেক্সট পুশটা করতে পারি নাকি। তো এই চিন্তা যখন জোনার মাথায় আসে, তখন 2011 সালে ও হাফিংটন পোস্টের চাকরিটা ছেড়ে দেয়। চাকরি মানে ও তো আসলে কো ফাউন্ডার ছিল, ও বলে যে আমি এখন আর অ্যাক্টিভলি কাজ করব না, আমি শুধু প্রফিট নিব। এবং জোনা ফুল টাইম বাজফিডে জয়েন করে। জোনা যখন ফুল টাইম বাজফিডে জয়েন করে, তখন ও বলে যে এখন দুনিয়া ভিডিওতে চলে যাচ্ছে, আমরা কোনো প্ল্যাটফর্ম বানাবো না, আমরা ইউটিউবের কম্পিটিটর হব না, আমরা ইউটিউবের ভিতরে যায় কন্টেন্ট বানাবো, আমরা ফেসবুকের কম্পিটিটর হব না, আমরা ফেসবুকের ভিতরে যায় কন্টেন্ট বানাবো। এবং ওরা তাই করা শুরু করে। BuzzFeed.com এটা একটা নিউজ টাইপ ওয়েবসাইট হয়ে যায়, যেখানে সব মিলেনিয়ালরা নিউজ পড়তে যায়, ফান ওয়েতে, ইন্টারেস্টিং ওয়েতে, মিলেনিয়ালদের পছন্দ হয় এরকম নিউজ পাবলিশ করা শুরু করে বাজফিড। এবং একই সাথে বাজফিডের ইউটিউব চ্যানেল শুরু হয়, বাজফিড কুইজ, বাজফিড রান্না, বাজফিড ট্রাভেল, বাজফিড এই, বাজফিড সেই। ইউটিউবে বাজফিডের 30টারও উপরে চ্যানেল আছে, সব কয়টা একটার থেকে আরেকটা জনপ্রিয়, বিশাল জনপ্রিয় ইউটিউব চ্যানেল। সেম কনসেপ্ট পডকাস্ট শুরু হয়, সেম কনসেপ্ট ফেসবুক শুরু হয়। মূলত বাজফিড খুব ইন্টারেস্টিং ওয়েতে পুরো দুনিয়াটার সাথে কম্পিট করে, এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডের সাথে। ওরা বলে আমরা প্ল্যাটফর্ম ওয়ারে যেতে চাই না, অন্যরা সবাই প্ল্যাটফর্ম বানাচ্ছে, আমরা প্ল্যাটফর্ম ওয়ারে যাব না, আমরা কন্টেন্ট ওয়ারে যাব। ফেসবুক হইতে পারে দুনিয়ার সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম, ইউটিউব হইতে পারে দুনিয়ার সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম, বাট আমি হব ইউটিউবের সবচেয়ে ভালো কন্টেন্ট। 2008 সালে প্রথম বাজফিড ফান্ড নেয়, কারণ ওরা নিজেরা একা এত কন্টেন্ট বানাতে পারতেছিল না। খুব অল্প $3 মিলিয়ন ফান্ড নেয়, এবং এটা তো 2008 সালে নেয়। তার ঠিক 12 বছর পরে 2020 সালে এসে বাজফিডের যখন এভালুয়েশন করা হয়, দেখা যায় যে ওদের ভ্যালুয়েশন $425 মিলিয়ন। সো আপনি চিন্তা করেন যে 2008 সালে ওরা $3 মিলিয়ন ফান্ডিং নিছিল, এবং সেই $3 মিলিয়ন 2020 সালে এসে 12 বছরের মধ্যে $420 মিলিয়ন হয়ে গেছে। সো কি পরিমাণ গ্রোথ আসলে হয়েছে বাজফিডের গত 12 বছরে। এবং এমন একটা সময় এই গ্রোথটা হয়েছে যখন চারিদিকে কম্পিটিশন। এখন বাজফিড একটা পরিপূর্ণ মিডিয়া হাউস, ওদের ভিডিও আছে, অডিও আছে, ওয়েবসাইট আছে, বাজফিড কোম্পানি কেনা শুরু করছে বিভিন্ন, সব মিলে বিশাল ধামাকা অবস্থা। এবং বাজফিড এখন বলছে আমরা এখন আইপিও লঞ্চ করে পাবলিক কোম্পানি হব। এই পুরা কাহিনীটা আমার খুব ইন্টারেস্টিং এই জন্য লাগে, তার কারণ পুরা জিনিসটা জোনার একটা সাইড প্রজেক্ট ছিল। ও মজা করে ইমেল পাঠাচ্ছিল, তারপরে ও মজা করে একটা কোম্পানি শুরু করে, কোম্পানিতে 3 বছরও একাই চাকরি করে, বাজফিড ল্যাবের কথা বলছি। এবং ইভেনচুয়ালি যে সেই ফান করা কোম্পানি, মজার কোম্পানি, আজকে এসে $420 মিলিয়ন ভ্যালুয়েশন। তো চিন্তা করেন আপনি ব্যাপারটা, যে একটা মজার থেকে জিনিসটা আসলে কত দূর পর্যন্ত যেতে পারে। এবং এই কারণেই আমার বাজফিডের পুরো গল্পটা খুব ইন্সপায়ারিং লাগে। আদার দেন অবশ্যই বাজফিডের যে আবিষ্কার, ওরা যে ভাইরাল কন্টেন্টের আবিষ্কারক, বিভিন্ন ফরম্যাটের আবিষ্কারক, ওগুলো তো অবশ্যই আছে, বাট মূলত এই কারণে আমার এই পুরো গল্পটা ইন্সপায়ারিং লাগে, যে একটা মজা আসলে কত দূর যাইতে পারে। বাজফিডকে বলা হয় ওয়েব 2 ওয়ার্ল্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোম্পানি, মূলত ওদের এই আবিষ্কারগুলোর জন্যই। ভালো থাকেন সবাই, সবার সাথে আমার কথা হবে পরের কোনো একটা ভিডিওতে। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই নিচে একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের সাথে আমার দেখা হচ্ছে পরের সপ্তাহে। টাটা।